গত ২৩শে মে ২০২৪ বৃহস্পতিবার ছিল বুদ্ধ পূর্ণিমা। আর আমরা ওই দিন বেরিয়ে পড়েছিলাম হুগলি জেলার বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। স্কুটি নিয়ে চলে গেছিলাম হাওড়া ডোমচুর বরগাছিয়া আমতা রোড হয়ে লক্ষণপুর সিঙ্গুর রোড ধরে সোজা হুগলির বনমালীপুর। সময় লেগেছিল ১.৫ ঘন্টার কাছাকাছি। ট্রেনে করেও আসা যায়, সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে বর্ধমান কট লাইনের ট্রেনে বারুইপাড়া স্টেশনে নামতে হবে। সেখানে অটো বা টোটো ধরে যেতে হবে বনমালীপুর চৌমাথায় নেমে হেঁটে ৫ মিনিট। রাস্তার দুই পাশে ছিল সবুজে ভরা ক্ষেত, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আর এই যে রাস্তার দুধারে বড় বড় গাছ আর গাছের ছাওয়া দিয়ে যখন যাচ্ছিলাম, জার্নিটা খুবই আরামদায়ক ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বনমালীপুরের চৌমাথা মোড়ে। এখানে লেখাই আছে ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর। আর এই যে সামনের মাটির রাস্তাটা, এটা দিয়ে কিছু দূর গেলেই পড়বে ব্রহ্মদত্ত ধাম। মন্দিরের বাইরেটা বিশাল বড় জায়গা রয়েছে, তাই এখানে গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যাই নেই। যেখানে গাড়ি পার্কিং করা হয় তার ঠিক সামনেই রয়েছে ওই যে ছোট ছোট কিছু দোকান, যেখানে চা, টিফিন, জল সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। এরপর এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশ করার আগে যে গেট রয়েছে সেইখানে খুব সুন্দরভাবে মন্দির খোলা এবং বন্ধের সময়, এছাড়াও কখন পুজো হয়, অনুষ্ঠান সূচি, নিয়মাবলী খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ভিতরের জায়গাটা বিশাল বড়, এত বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে মন্দিরটা। আর এই যে দুদিকে দুটো গম্বুজ রয়েছে, এখানে কিন্তু সন্ধেবেলা দীপ জ্বালানো হয়। ঢোকার মুখেই ডান দিকে এবং বাঁ দিকে এই বিশাল বড় জায়গা করা আছে, যেখানে ভক্তদের পুজো শেষে ভোগ প্রসাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এবার আমরা চলে যাব মন্দিরের দিকে। মূল মন্দিরে প্রবেশের আগে ডান দিকে এবং বাঁ দিকে দুটো ছোট ছোট মন্দির রয়েছে। একটা হলো কপিল মুনির মন্দির, আর উল্টো দিকে আছে গণেশ দেবতার মন্দির। আর মন্দিরের সামনে সিঁড়ির ওঠার আগেই রয়েছে ধূপ, প্রদীপ, মোমবাতি জ্বালানোর জন্য খুব সুন্দর ব্যবস্থা। এরপর আমরা চলে যাব মন্দিরের ভিতরে ঠাকুর দর্শনের জন্য। ভিতরে ঢুকেই এইখানেও খুব সুন্দরভাবে সমস্ত সময়সূচি দেয়া রয়েছে। মন্দিরের ভিতরের জায়গাটা কিন্তু বিশাল বড়। ভিতরে ঢুকেই দেখলাম শ্বেত পাথরের কচ্ছপের মূর্তি, যাকে বিষ্ণু দেবতা মনে করা হয়। আর এরপর গেলাম ঠাকুর দর্শনে। এখানে একই শরীরে ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর অধিষ্ঠান করে আছে। মন্দিরটি নির্মাণ করেছেন শ্রী নারায়ণ মহারাজ। টোটাল 4টে ধাম নির্মাণ করেছেন। প্রথম ধাম শিবদত্ত ধাম, যেটা মধ্যপ্রদেশে। দ্বিতীয় ধাম অনুসূয়া দত্ত ধাম কন্যাকুমারীতে। তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতায়। এবং চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, যেটা উত্তরাখণ্ডে। শ্রী নারায়ণ মহারাজ হলেন পুনের একজন সদ্গুরু। এরপর আমরা চলে গেলাম পুজোর সামগ্রী কিনতে। পুজোর সামগ্রী নিয়ে এরপরে ধীরে ধীরে এগিয়ে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমাদের পুজো ডালা ঠাকুরমশাইকে দিয়ে দেয়া হলো। ঠাকুরমশাই পুজো দিয়ে কিছুক্ষণ পরে আমাদের হাতে বাকি ডালার যে প্রসাদটা সেটা দিয়ে দিলেন। আর এরপরে আমাদেরকে ঠাকুরের প্রসাদ দিল। প্রসাদ হিসাবে ছিল নকুলদানা। মন্দিরের বেসমেন্টে আসে শিব মন্দির। তো আমরা আস্তে আস্তে চলে গেলাম শিব মন্দিরের দিকে দর্শন করব বলে। শিব মন্দিরে গিয়ে এখানে ঠাকুর দর্শন করলাম। নিচেটা কিন্তু বেশ অন্ধকার ছিল শিব ঠাকুরের কাছে, আর বাইরে শুধুমাত্র প্রদীপ জ্বলছিল। আমরা শিব মন্দিরের বাইরে যে জায়গাটা রয়েছে ওখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। ওখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে মোমবাতি বা প্রদীপ জ্বালানোর। আর তারপরে চলে গেলাম মন্দিরের আশপাশটা ঘুরতে। মন্দিরের চারিদিকেই বিশাল বড় জায়গা,
প্রায় 15 বিঘা জমির উপর তৈরি হয়েছে এই মন্দিরটা। 2018 সালের 18ই ফেব্রুয়ারি মন্দির উদ্ঘাটন হয়। মন্দিরের চারিপাশে বিশাল বড় জায়গা, আর পুরো জায়গাটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির নির্মাণের কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি, সেটা হতে প্রায় এখনও 2-3 বছর মতন সময় লাগবে। আর মন্দিরের এই পাঁচিল ঘেরা জায়গা থেকে একটু দূরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়, যাতে বাইরে থেকে যারা আসছে বা দূর থেকে যে দর্শনার্থীরা আসছে তাদের যাতে কোনো সমস্যাই না হয়। মন্দিরের চারিপাশটা ঘুরতে ঘুরতে আমরা এরপর পৌঁছে গিয়েছিলাম এখানকার রান্নাঘরে, যেখানে সম্পূর্ণ কাঠের জালে তৈরি হচ্ছিল ভক্তদের জন্য ভোগ প্রসাদ। যত সময় এগোতে থাকলো ভক্ত সমাগম ধীরে ধীরে বাড়তে আরম্ভ করলো। আমরাও মন্দিরের মধ্যে বসে গেলাম, এখানে ঠাকুরের গান হচ্ছিল, শুনছিলাম আর অপেক্ষা করছিলাম। ধীরে ধীরে এগোতে থাকলো ভোগ আরতির সময়ের দিকে। এখানে নারী এবং পুরুষ দুজনের বসার জায়গা কিন্তু আলাদাভাবে ব্যবস্থা রয়েছে। এরপরে ঠাকুরের নাম কীর্তনের জন্য সমস্ত কিছু ব্যবস্থা শুরু করে দিল। আর ওই যে দূরে সন্টার বাবা বসে আছে। প্রচুর ভক্তের আগমন হয়েছে, আর এরপরে ঠিক 12:30 নাগাদ ঠাকুরের নাম কীর্তন শুরু হয়ে গেল। এরপরে ঠিক 1:30 নাগাদ শুরু হয়ে গেল ঠাকুরের ভোগ আরতি। আজকের দিনে সমস্ত নরনারায়ণ সেবার ব্যবস্থা যিনি করেছেন তাঁকে সবার সামনে সম্মান দেওয়া হলো। উনি খড়গপুর থেকে এসেছেন। ঠাকুরের ভোগ আরতি হওয়ার পরে মহিলা এবং পুরুষ আলাদাভাবে লাইন করে দেওয়া হয়েছিল। এখানে লাইন দিয়ে গিয়ে প্রথমে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিল এবং তারপরে একটা করে টোকেন দেওয়া হচ্ছিল, যেটা ভোগ প্রসাদের লাইনে গিয়ে দিতে হবে। আমরা দুজনে আলাদা আলাদাভাবে দাঁড়িয়েছিলাম, তো দুজনেরই টোকেন নেওয়া হয়ে গেছে। এই হলো আমাদের টোকেন নাম্বার। এবার আমরা চলে যাব ভোগ প্রসাদের লাইনের দিকে। প্রতি বৃহস্পতিবার এখানে ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। আজকে প্রায় 500-600 ভক্ত সমাগম হয়েছে। আমরাও কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে টোকেন জমা দিয়ে চলে গেলাম ভোগ প্রসাদ যেখানে খাওয়াচ্ছে সেখানে। আর ওই যে দূরে এখনও প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আজকে ভোগের মধ্যে ছিল ভাত, আর তার সাথে ছিল সবজি, বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি ডাল। ভোগ প্রসাদ গ্রহণ করে ঠাকুরকে প্রণাম জানিয়ে আর কৃষ্ণচূড়া গাছের এই ফুলগুলো দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হয়ে পড়লাম। আর আজকের ট্যুর এখানেই শেষ করলাম।